আজকে থাম্বনেল দেখে বুঝে গেছো আজ কি পড়াবো। তো আজকে পড়াবো ফাংশন অফ মানি। তো তার আগে আমি তোমাদের একটা কথা বলি, আমি প্রতিটা ভিডিওর শেষে যে থিওরিটা পড়ে সেই থিওরির বেসিসে কয়েকটা কোশ্চেন আমি আমার চ্যানেলে পোস্টে ক্রিয়েট করি। তো সেখানে গিয়ে তোমরা অবশ্যই সেই কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করবে, কারণ সেই কোশ্চেনগুলো দিলে কী হবে না, থিওরি করার পর সেই কোশ্চেনগুলো করলে তোমার অনেকটা বুঝতে পারবে কি থিওরি পড়ার পর কতটা তুমি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারছো। তো অবশ্যই পোস্টে গিয়ে সে কোশ্চেনগুলো করার চেষ্টা করবে। তো চলো আজকে আমরা শুরু করব ফাংশনস অফ মানি। তো আগে আমরা পড়বো এই মানিটা কি। মানি হচ্ছে তোমার একটা মাধ্যম হিসাবে কাজ করে। মাধ্যম বলতে ধরো তুমি কোনো জিনিস কিনতে যাবে, তো সেই জিনিসটা কিনতে গেলে তোমাকে কি লাগবে, তোমার কাছে মানি লাগবে। সেই মানির মাধ্যমে তুমি কি করতে পারবে, সেই দ্রব্য বা যেটা তুমি গুডস কিনতে চাইবে সেই গুডসটা তুমি কিনে নিতে পারবে। তো মানিটা কি একটা মাধ্যম হিসাবে কাজ করছে। তো চলো, তো তার আগে মানি ফাংশনস অফ মানি পড়ার আগে তার আগে আমরা একটা পড়বো বার্টার সিস্টেম। আগে কি আগের যুগে তো মানি ছিল না। তো আগে কি চলতো, আগে এই বার্টার সিস্টেমটা চলতো। তো এই বার্টার সিস্টেমটা কি, আগে কি হতো না, ধরো তোমার কাছে কলা আছে আর কারোর কাছে আপেল আছে। তো তুমি কি করতে, তখন কি হতো না, তখন এই আপেলটা তাকে দিয়ে দিত আর সেই আপেলটা সে সে নিয়ে নিত। তাহলে কি এক্সচেঞ্জ করে নিত, ইন্টারচেঞ্জ করে নিত। এতে কি হতো, তোমার হয়তো খুব আপেলের পর্যন্ত তো আপেল পেয়ে গেলে, তার হয়তো কলার পর্যন্ত সে কলা পেয়ে গেল। তো এইভাবে আগে বার্টার সিস্টেমটা চলতো। তারপর এই বার্টার সিস্টেম আজকেও আদৌ চললো না কেন, এই না চলার পেছনেও অনেক ডিফিকাল্টিস আছে। তো সেই ডিফিকাল্টিসগুলো আমরা পড়বো। এই বার্টার সিস্টেমের কিছু কিছু লিমিটেশন আছে বা ডিফিকাল্টিস আছে, সেই ডিফিকাল্টিসগুলো কী কী সেটা আমরা পড়বো। তো 1 নম্বর আমরা কি পড়বো, ল্যাক অফ কোইন্সিডেন্স অফ ওয়ান্টস। মানে কি, ধরো তোমার কাছে চাল আছে আর কারোর কাছে টমেটো আছে। তো তোমার তোমার তো আগে কি হতো, চাল আর টমেটো চেঞ্জ করে নিলে তো তোমার স্যাটিসফ্যাকশন ওরও স্যাটিসফ্যাকশন হয়ে যেত। কিন্তু আবার আবার অন্য অন্য ক্ষেত্রে কী হতো, ধরো তোমার চাল আছে, তো তোমার সামনে যে লোকের কাছে টমেটো আছে, তোমার 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 টমেটো দরকার নাই, তোমার অন্য কিছুর প্রয়োজন। ধরো তো টমেটোর বদলে তোমার হয়তো দুধের প্রয়োজন। তুমি সেখানে কি করবে, তো সেখানে তো তুমি তার সাথে টমেটো এক্সচেঞ্জ করতে পারবে না, সেখানে তোমাকে দুধের প্রয়োজন। তো সেখানে কি হতো, সেখানে ইন্টারচেঞ্জ করা সমস্যা হয়ে যেত। তো সে কারণে এটা ল্যাক হয়ে যেত। 2 নম্বর কারণটা কি, 2 নম্বর হচ্ছে ল্যাক অফ কমন মেজার অফ ভ্যালু। মানে ধরো তোমার কাছে 4টা ঘোড়া আছে, কারোর কাছে ধরো 10টা ছাগল আছে। তো তারা এক্সচেঞ্জ করে নিত। তো আর একজনের কাছে 4টা ঘোড়া আছে, তো সে কী করতো, অন্য একজনের কাছে ধরো 2টা গরু নিয়ে এক্সচেঞ্জ করে নিত। তো তুমি ওই 4টা ঘোড়ার যে ভ্যালু, এক একটা ঘোড়ার ভ্যালু কত 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 কী দাম, কত মানে ওই ভ্যালু ওই কোয়ালিটি বা ওই কোয়ান্টিটি কতটা দিলে তার সঙ্গে এক্সচেঞ্জ হচ্ছে, সেটা তো বোঝা যাচ্ছে না। কারণ একজন 4টা ঘোড়ার বদলে মুরগিও পেয়ে তোমার ছাগলও পেয়ে যাচ্ছে, আবার 4টা ঘোড়ার বদলে আবার কেউ গরুও পেয়ে যাচ্ছে। তো এক্স্যাক্ট ভ্যালুটা পাওয়া যেত না। তারপর 3 নম্বর কি, ল্যাক অফ ডিভিজিবিলিটি। ডিভিজিবিলিটিটা কি, ধরো তোমার কাছে 4টা ঘোড়া আছে আর সামনে কারো কাছে ধরো 10টা ছাগল আছে। তো সে যে 4টা ঘোড়া তাকে দেবে আর সে যে 10টা ছাগল তাকে দেবে, তো সেও বুঝতে পারতো না কি তাকে ছাগল কটা দেবো, আর যে ঘোড়াটা দেবে সেও বুঝতে পারতো না সে কটা ঘোড়া দেবে। তো এখানে কি সমানভাবে ভাগ করাটা মুশকিল হয়ে যেত। তো সেই জন্য এটাও প্রবলেম হতো। তারপর 4 নম্বর প্রবলেম কি, প্রবলেম অফ স্টোরিং ওয়েলথ। ধরো তুমি কারো কাছ থেকে টমেটো নিলে, তো টমেটোটা নিয়েতে তো জিনিসটা তো বেশি দিন থাকবে না, 2 দিন 3 দিন পর সেটা তো আস্তে আস্তে পচতে শুরু করবে বা খারাপ হয়ে যাবে। সে যার প্রথমে কোয়ালিটিটা মেনটেন করতো, সেই কোয়ালিটিটা তো আর ধরো 5-6 দিন পর আর থাকবে না। তো কী হতো, এতে তোমার স্টোর করা খুব প্রবলেম হয়ে যেত। তারপর 5 নম্বর, 5 নম্বর কি, ল্যাক অফ স্ট্যান্ডার্ড অফ ডিফার পেমেন্ট। তো এই ডিফার পেমেন্টটা কি, ডিফার পেমেন্ট মানে হচ্ছে তোমার ফিউচারে পেমেন্ট করা। এখন কি হচ্ছে, এখন তুমি কোথাও কোথাও কাউকে 1000 টাকা দিলে, তো
ধার দিলে, ধরো 1000 টাকা কাউকে ধার দিলে, এবার তুমি বললে আমি সে কী বললো, সে বললো কি এক মাস পর তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেবে, মানে কি সে তোমাকে ফিউচার পেমেন্টটা করে দেবে। বা তুমি ধরো একটা মোবাইলে ইএমআই কিনতে গেলে, তো প্রথমে তুমি ধরো 10,000 টাকা মোবাইলের দাম, তো প্রথমে তুমি ডাউন পেমেন্ট করে দিলে 4,000, তো বাকি 6,000 কি তুমি কিস্তিতে বা মাসে মাসে তুমি দিয়ে দিলে, মানে ফিউচারে তুমি পেমেন্টটা করে দিলে। তখন তখন সেই বার্টার সিস্টেমের বেলায় এটা চলতো না কেন? কারণ ধরো তুমি কারো কাছ থেকে গম কিনলে, গম নিয়ে নিলে, তখন কী হতো, একটা গুডসের পরিবর্তে আর একটা গুডস এক্সচেঞ্জ করতে হতো। তো তুমি কারোর কাছে গম কিনে নিলে অনেকটি পরিমাণে, এবার কি তাকে তাকে বললে কি ফিউচারে, বা তুমি বলে আমি 3 মাস পর বা 4 মাস পর তোমাকে অন্য একটা গুডস দিয়ে দেবো, কিন্তু তুমিও ঠিক জানো না কি তাকে কতটা, অন্য যে গুডসটা দেবে তাকে কতটা পরিমাণ দেবে, বা কী হিসাবে দেবে, কতটা দেবে, আর সামনে যে নেবে সেও বুঝতে পারতো না কি তুমি কতটা দেবে। তো এতে কী হতো, সেম কোয়ালিটি বা কোয়ান্টিটিটা মেজার করে দেওয়াটা মুশকিল হয়ে যেত। কারণ এখন কী হচ্ছে, তুমি কারো কাছে 1,000 টাকা ধার নিলে, তো তাকে কী করলে, তাকে ধরো 200 করে 5 মাসে দিয়ে দিলে, তো 1,000 টাকাটা তোমার শোধ হয়ে গেল। কিন্তু তখন তো তুমি বুঝতে পারতে না কি আমি যে ধরো 1 কিলো চাল নিয়ে এলাম তার কাছ থেকে, তো তার পরিবর্তে যে গুডসটা দেবো তা কতটা কম করে দেবো না বেশি করে দেবো, মানে ঠিকভাবে তুমি মেজারও করতে পারতে না, মানে তাকে বেশিও দেওয়া হতো বা কমও দেওয়া হতো। এতে কী হতো, দুজনেরই সমস্যাটা হতো। তো সেই জন্য কি ওই ফিউচার পেমেন্টটা এটা চলতো না। তো এই ডিফার্স পেমেন্টটাও ল্যাক হয়ে গেল। তারপর কি 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্টে কী লেখা আছে, ল্যাক অফ ট্রান্সফার অফ ভ্যালু। ল্যাক অফ ট্রান্সফার অফ ভ্যালু মানে কী বোঝাচ্ছে, ধরো তুমি এক স্টেটে আছো, তোমার এক বন্ধু আর এক স্টেটে আছে, তো ধরো তার কোনো কিছু কেনার প্রয়োজন হয়েছে, তো এখন কী করছো, তো তাকে হয়তো অনলাইন পে করে দিচ্ছ ফোনপের মাধ্যমে, তো সে টাকাটা পেয়ে গেলে সেই টাকাটা দিয়ে সে তার নিজের পছন্দের মতো কোনো জিনিস কিনে নিতে পারো, বা সেটা খরচ করে তার আর স্যাটিসফ্যাকশান মিটে নিতে পারবে। কিন্তু আগে কি বাটার সিস্টেমের তো সেরকমভাবে ব্যবস্থা ছিল না ট্রান্সফারের, কীভাবে ট্রান্সফার করবে সেই ভ্যালুটা, তো কী হতো সেটাও ল্যাক হয়ে যেত। তো এইসব কারণে বাটার সিস্টেমটা পুরোপুরি বন্ধ, আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তারপরে এলো মানি। মানি আসার পর আমরা অনেকটা লোক সন্তুষ্ট পেলাম। তো চলো এরপর আমরা পড়বো ফাংশনস অফ মানি। তো ফাংশন অফ মানিতে মেন দুটো আমরা পড়বো পরীক্ষার জন্য, মেন দুটো হচ্ছে প্রাইমারি ফাংশন, একটা হচ্ছে সেকেন্ডারি ফাংশন। আর কন্টিজেন্ট ফাংশন এতে তোমার অতটা ইম্পর্টেন্ট না, তবুও সিএইচএসএলে একটা দুটো কোশ্চিন জিজ্ঞেস করে নিয়েছিল, তার জন্য কন্টিজেন্টটাও আমরা একটু পড়ে নেব, কিন্তু মেন ফোকাস করবো আমরা প্রাইমারি আর সেকেন্ডারি। তো প্রাইমারি ফাংশন তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তোমাদের ডাইরেক্ট কোশ্চেন কী পড়বে দেখে নাও। ধরো প্রাইমারি, এখানে দেওয়া আছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এখানে দেওয়া আছে মেজার অফ ভ্যালু পার ইউনিট অফ ভ্যালু। তো ডাইরেক্ট ওখানে এক্সামে জিজ্ঞেস করে নেবে মিডিয়াম অফ এক্সচেঞ্জটা মানে কোন কোন মানে মানি অফ ফাংশনে কোন ফাংশনে পড়লো, প্রাইমারি ফাংশন, সেকেন্ডারি ফাংশন, না কোন ফাংশনে পড়লো। তো তুমি সেখানে বলে দিলে এটা প্রাইমারি ফাংশনের মধ্যে পড়লো। তেমন এখানে একটা দিয়ে দিলো স্টোর অফ ভ্যালু। স্টোর অফ ভ্যালুটা কি, কোন ফাংশনের মধ্যে পড়লো, সেকেন্ডারি ফাংশনের মধ্যে পড়লো। ট্রান্সফার অফ ভ্যালুটা কি, ট্রান্সফার অফ ভ্যালুটা সেকেন্ডারি ফাংশনের মধ্যে পড়লো। ডাইরেক্ট এভাবে কোশ্চেন থাকবে, এভাবে পড়ে যাবে। এটা খুব সহজ, এর মানে বেশি খুব কঠিন না এই জিনিসটা। বাস তোমাকে মনে রাখতে হবে প্রাইমারি ফাংশনের মধ্যে কী পড়লো, সেকেন্ডারির মধ্যে কী পড়লো, আর কন্টিজেন্টের মাধ্যমে মাঝে মাঝে জিজ্ঞেস করে নেয়। তো এই কয়েকটা জিনিস আমরা জেনে নেবো বা পড়বো। তো চলো কী কী লেখা আছে, সেটা কী বলতে চেয়েছে সেটা আমরা এখন বুঝবো। তো প্রথমে আমরা পড়বো প্রাইমারি ফাংশন। তো প্রাইমারি ফাংশনের মধ্যে প্রথমটা হলো মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মিডিয়াম অফ এক্সচেঞ্জ বলতে তোমার এই মানিটা আসার পর তোমার কী সুবিধা হতে লাগলো, লোকের কতটা তোমার সুবিধা ভোগ পেতে লাগলো। তো কী হতে লাগলো, মিডিয়াম অফ এক্সচেঞ্জ। ধরো তুমি তো প্রথমে তো বাটার সিস্টেমে তোমাকে তো বললাম, ধরো তোমার কাছে চালের প্রয়োজন ছিল, তোমার কাছে গম আছে, তোমার কাছে প্রয়োজন চালের প্রয়োজন, আর অন্যজনের কাছে ধরো আপেল আছে, তো তোমার তো চালের প্রয়োজন, তো তুমি তো সেটা এক্সচেঞ্জ করতে পারবে না, কারণ তোমার তো আপেলের দরকার নেই, তোমার প্রয়োজন কি, তোমার চালের প্রয়োজন, তো সেটা এক্সচেঞ্জ করা মুশকিল হয়ে যেত। তো এখন কি, তোমার মানি থাকলে কি তুমি সেই চাহিদাটা মেটাতে পারবে, কারণ কারো কাছে তুমি যে জিনিসটা কিনতে যাবে সেই জিনিসটা তুমি নিতে পারবে। তোমার এখন প্রয়োজন দুধ, তো দুধ কিনে নিতে পারবে, তোমার চালের প্রয়োজন, তো সেই মানিটা দিয়ে চাল কিনে নিতে পারবে। তো কী হলো, এটা এক্সচেঞ্জ অফ মানে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসাবে মানিটা কাজ করতে লাগলো। তো এটা আমরা কিসের মধ্যে পড়বো, প্রাইমারি ফাংশনের মধ্যে পড়বো। তারপর 2 নম্বরটা কি, মেজার অফ ভ্যালু আর ইউনিট অফ ভ্যালু। ধরো তুমি একটা বড় সাইজের কেক কিনতে গেলে,
আগে আগে কী হতো, বড় সাইজের কেক ছিল, বা আগে বড় সাইজের ধরো একটা কেক ছিল, আগে তো কেক পাওয়া যেত না, ধরো ছাগল ছিল, ধরো 4টা ছাগল ছিল, সেই 4টা ছাগল আর তোমার কাছে ধরো 2টো ঘোড়া ছিল, তো 4টা ছাগল 2টা ঘোড়া এক্সচেঞ্জ হয়ে যেত বাটার সিস্টেমের টাইমে। কিন্তু কিন্তু সেখানে কি ঠিকভাবে মেজারমেন্ট করতে পারা যেত না কি এক একটা ঘোড়ার দাম কত বা এক একটা ছাগলের দাম কত। এখন কি হচ্ছে, তুমি সেই জিনিসটা মেজার করতে পারছো। এক একটা ঘোড়ার তুমি বলে দিতে পারো, এক একটা ঘোড়ার দাম ধরো তুমি বলে দিতে পারো 60,000 টাকা বা 50,000 টাকা, বা এক একটা ছাগলের দাম বলে দিতে পারো 12,000 বা 13,000 টাকা। তো এখন কি হচ্ছে, মানি আসার পর সেই ভ্যালুটা আমরা মেজার করতে পারছি। এখন কি হচ্ছে, ধরো একটা বড় কেক আছে ধরো, আর ছোটো ছোটো 2টো কেক আছে, তো এই কেকের দাম ধরো 300 টাকা, তো এই কেকের দামগুলো ধরো 50 টাকা করে। তো কি এখন না তুমি বলতে পারছো কি এই 1 ইউনিটের দাম 50 টাকা, তো এই 5 ইউনিটের দাম ধরো 6 ইউনিটের দাম কত, 300 টাকা, এটা 6 ইউনিট দেওয়া আছে, এটা 1 ইউনিট দেওয়া আছে, তুমি এক একটা ইউনিট মানে 1 ইউনিটের ভ্যালুটা বলতে পারছো। তো এই জন্য মানি আসার পর এই সুবিধাটা হয়ে গেছে। এরপর আমরা পড়বো সেকেন্ডারি ফাংশন। তো সেকেন্ডারি ফাংশনের মধ্যে প্রথমে এটা কী বলেছে, স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্টস। তোমাদের তো বললাম ডিফার্ড পেমেন্ট মানে কি, এটা হচ্ছে তোমার ফিউচার পেমেন্ট, এটা তুমি ফিউচার পেমেন্ট করতে পারবে। তো এখন কি হচ্ছে, মানি আসার পর তুমি ধরো মোবাইল কিনতে গেলে, তো একটু আগে এই এক্সাম্পলটা দিয়ে বোঝালাম কি, ধরো 10,000 মোবাইল কিনলে 4,000 টাকা দিয়ে ডাউন পেমেন্ট করে দিলে, আর বাকিটা ইএমআই মানে ফিউচারে পেমেন্টটা করে দেবে, তাহলে কি হতো, ফিউচার পেমেন্টটা এখন সহজে হয়ে যাচ্ছে। তারপরে কি দ্বিতীয়টা, স্টোর অফ ভ্যালু। এখন তোমার কাছে যদি 1,00,000 টাকা থাকে, তো তোমার 1 বছর পরও সেই টাকাটা 1,00,000ই থাকবে, তাই তো। সেটা তো কোনো তোমার মানে কিছু হবে না, বা কমে যাবে বা বেড়ে যাবে, কিছু তো হবে না, সেই যতটা ভ্যালু আছে সেই ততটাই ভালো থাকবে। কিন্তু আগের বাটার সিস্টেমে কী হতো, ধরো 4টা টমেটো কিনলে, তো সেটা তো কিছুদিন পর হয়তো পচে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, তো সেই মানে সেম কোয়ালিটির যে ভ্যালুটা, ওই ভ্যালুটা তো কিছুদিন পর থাকতো না, তো সেটা আগের বাটার সিস্টেমের টাইমে সম্ভব হতো না। তো মানি আসার পর সেই সুবিধাটা পেয়ে গেছে। তারপর কি ট্রান্সফার অফ ভ্যালু, সেটাও বাটার সিস্টেমে বলে তোমাকে কী বললাম, ধরো তোমার এক স্টেটে এক ফ্রেন্ড আছে, সেই সময় কি তাকে টাকা ট্রান্সফার করা যেত না, আর সে টাকা না পেয়ে সে নিজের পছন্দের জিনিসও কিনতে পারতো না। এখন কী হয়েছে, তার কোনো কিছু জিনিস কেনার প্রয়োজন হয়েছে, তো তুমি তাকে টাকাটা পাঠিয়ে দিলে, বা ধরো তুমি কোথাও পড়াশোনা করছো, তোমার বাবা তোমার টাকা পাঠিয়ে দিল, তুমি ঠিকমতো সেই মেসের খরচাটা দিতে পারছো। তো কি ট্রান্সফার অফ ভ্যালুটা মানি আসার পর সুবিধা হয়ে গেছে। এটা কি সেকেন্ডারি ফাংশন। বাস এই দুটো সব থেকে পরীক্ষার জন্য মেন ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। এইটাই জিনিস মনে রাখবো কি, প্রাইমারি ফাংশন হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হচ্ছে প্রাইমারির মধ্যে পড়লো, মেজার অফ ভ্যালু আর ইউনিট অফ ভ্যালু প্রাইমারি ফাংশনের মধ্যে পড়লো। বাস এই দুটো। সেকেন্ডারির মধ্যে পড়লো স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট, তারপর একটা স্টোর অফ ভ্যালু, আর একটা হচ্ছে ট্রান্সফার অফ ভ্যালু। তো বাস এই কয়টা জিনিস মনে রাখবো। আর কন্টিনজেন্ট ফাংশনটা পরীক্ষায় খুব কম পড়ে, এটা অতটা ইম্পর্টেন্ট না, তো আমরা চোখে দেখে রাখবো, যদি ইন ফিউচারে কোনো পরীক্ষা জিজ্ঞেস করে নেয় তো সেটা যাতে দিয়ে আসতে পারি তার জন্য। তো কন্টিনজেন্ট ফাংশনটা কি, কন্টিনজেন্ট মানে হচ্ছে ধরো এই মানি আসার পর মানে মানে লোকজনের মানে কী হয়েছে, কতটা স্যাটিসফ্যাকশন হয়েছে, কতটা তাদের চাহিদাটা মেটাতে পেরেছে, তো সেই জিনিসটাকে বলছে কন্টিনজেন্ট ফাংশন। তো প্রথমে কি বলছি, প্রথমে বলা আছে বেসিক অফ ক্রেডিট। তো বেসিক অফ ক্রেডিট মানে কি, তাহলে তুমি ব্যাংকে যাচ্ছ, তুমি ব্যাংকের কাছ থেকে সহজে টাকা পেয়ে যাচ্ছ, বা তুমি কাউকে কেউ ধার চাইলে তুমি সহজে টাকাটা দিয়ে দিতে পারছো। তো সেই জিনিসটাকেই মানে আসার পর অনেক সুবিধা হয়ে গেছে। তো বেসিক অফ ক্রেডিটটা কি, মানে খুব মানে ক্রেডিটটা কি, মানে ক্রেডিট হয়ে যাচ্ছে, তুমি ব্যাংক থেকে টাকাটা নিতে পারছো, কেউ ধার নিচ্ছে তো তাকেও দিয়ে দিতে পারছো, দুজনে ক্রেডিট করতে পারছো। তো তার মানে কি, এটা হচ্ছে তোমার কন্টিনজেন্ট ফাংশনের মধ্যে পড়লো। তো এই মানে তোমার স্যাটিসফ্যাকশনটা মেটাতে পারছো। তারপরে দ্বিতীয়ত কী বলেছে 2 নম্বরে, গ্যারান্টি অফ সলভেন্সি। আগে বলো ইনসলভেন্ট মানে কি, ইনসলভেন্ট মানে হচ্ছে তোমার অর্থ শূন্য হয়ে গেল, যেটাকে বলা হয় দিওয়ালিয়া। বলে না কি, টাকা নাই, বা কোনো কোম্পানি তুমি টাকা ইনভেস্ট করেছো, সেই টাকা নেই, সব অর্থ শূন্য হয়ে গেল, মানে কি দিওয়ালি হয়ে গেল, 1 টাকাও নাই। তার মানে কি, তোমার কাছে যদি টাকা থাকে তো তোমার মানে তুমি ইনসলভেন্ট হবে না, তুমি সলভেন্সি থাকবে। তো কি টাকা থাকলে গ্যারান্টি অফ সলভেন্সি, এটা গ্যারান্টি দিচ্ছে। তো সেই সুবিধাটা হচ্ছে, তো সেটা কি কন্টিনজেন্ট ফাংশনের মধ্যে পড়লো। তারপরে কী বলেছে ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম। ধরো দেশের ন্যাশনাল ইনকামটা তুমি মানি থাকলে কি সহজে ন্যাশনাল ইনকামটা বের করে নিলে, এবার ন্যাশনাল ইনকামটা বার হওয়ার ফলে কী হয়, তো কোন মানে সেক্টরে কতটা ডিস্ট্রিবিউট করবো সে টাকাটা। ধরো
শিক্ষার সেক্টরে কতটা, হেলথ সেক্টরে কতটা টাকাটা দিতে হবে, তো সেটা ডিস্ট্রিবিউট করতে সুবিধা হয়ে গেল। তো সেটা কি কন্টিনজেন্ট ফাংশনের মধ্যে পড়লো। তারপরে কি ম্যাক্সিমাইজেশন অফ স্যাটিসফ্যাকশন। আর তোমার কাছে ধরো যত টাকা থাকবে তো তত তুমি স্যাটিসফ্যাকশন হবে। তোমার কাছে 10,000 টাকা থাকলে সেই 10,000-এর মতো জিনিস কিনতে পারবে, তোমার কাছে 50,000 টাকা থাকলে সেই 50,000-এর মতো জিনিস কিনতে পারবে। তোমার কাছে যত টাকা থাকবে, যত টাকা থাকবে তত তোমার স্যাটিসফ্যাকশনটা তত বেশি হবে। তো সেটা হচ্ছে কন্টিনজেন্ট ফাংশনের মধ্যে পড়লো। তারপরে কি বলেছে, তারপরে বলেছে লিকুইডিটি অফ ওয়েলথ। তো লিকুইডিটি অফ ওয়েলথ মানে কি, মানে সম্পদের লিকুইডিটি মানে হচ্ছে তরলটা এখানে ওয়েলথের লিকুইডিটি মানে কি বোঝাতে চেয়েছে, এখানে তরলের লিকুইডিটি বলতে বোঝায় যে ধরো তোমার কাছে সোনা আছে বা গোল্ড আছে, তো তুমি সোনার দোকানে গেলে সোনাতে দিয়ে দিলে, সেখান থেকে তুমি ক্যাশ টাকা পেয়ে গেলে, তো সহজে কি সে তরলীকরণ হয়ে গেল। মানে তোমার একটা ছিল মানে কঠিন ছিল, ধরো মানে তোমার কাছে সোনা আছে, তুমি সব জায়গায় তো সোনা দিয়ে কোনো জিনিস কেনাকাটা করতে পারবে না, কিন্তু সেটাকে কী করলে, সোনার দোকানে গিয়ে সেটা মানে অর্থতে রূপান্তরিত করে নিলে, তো ক্যাশে করে নিলে তুমি সেখান থেকে সহজেই তুমি অন্য কিছু জিনিস কিনতে পারো। তো লিকুইডিটি অফ ওয়েলথটা কি কন্টিনজেন্ট ফাংশনের মধ্যে পড়লো। তারপর হচ্ছে বিয়ারার অফ অপশন। তোমার কাছে টাকা যত থাকবে তোমার কাছে তত অপশান থাকবে, যত কম টাকা থাকবে তোমার কাছে অপশান কম থাকবে, সিম্পল ব্যাপার। তো এটা কি কন্টিনজেন্ট ফাংশনের মধ্যে পড়লো। তারপর কি মেজারমেন্ট অফ ইউটিলিটি, মানে উপযোগের পরিমাপ। মানে ধরো তোমার কাছে যদি কোনো টাকা থাকে, তখন তোমার কোনো কিছু অভাব আছে, ধরো তোমার একটা কোনো গুডসের তোমার লাগবে, প্রয়োজন আছে, তো সেই গুডসের তোমার কাছে নেই, অভাব আছে, সেই গুডসটাকে পূরণ করতে জন্য কি মানির প্রয়োজন, তো মানি থাকলে কি সেই অভাবটা পূরণ করতে পারবে, মানে কি মেজারমেন্ট অফ ইউটিলিটি করতে পারবে। তো সেটা কি কন্টিনজেন্ট অফ ফাংশনের মধ্যে পড়ে গেল। তো মেন হচ্ছে এই টপিক, এই তিনটা ফাংশনটাই হচ্ছে মেন মানে ফাংশন। তো বেশি আমি আগে বলছি, বেশি জোর দিবে প্রাইমারি ফাংশন আর সেকেন্ডারি ফাংশন, কন্টিনজেন্ট ফাংশনটা একটু কম বা একটু চোখে রাখবে বা পড়ে রাখবে, এগুলো বাস, আর কিছুই না। তারপর আমরা কিছু কিছু কোশ্চেন পড়বো যেগুলো হয়তো পরীক্ষায় পড়ে, হয়তো না মানে প্রায় সময় পড়ে থাকে এই পরীক্ষায়, এই কোশ্চেনগুলো দিয়ে থাকে। তো প্রথমে কী লেখা আছে এখানে, হু ইস্যুস কয়েন্স অ্যান্ড নোটস ইন ইন্ডিয়া। ধরো যারা কয়েন কে তৈরি করবে বা নোটস কারা তৈরি করবে, তো নোটস হচ্ছে ইস্যুড বাই আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি, ওরা শুধু তোমার নোট ছাপায়, ধরো 100 টাকা নোট, 200 টাকার নোট, 500 টাকা, 1000 টাকা নোট, বা শুধু নোট ছাপায়, বাস এটুকু মাথায় রাখো। আর কয়েনটা কে মানে তৈরি করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো কয়েনের দায়িত্বে কে আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর তোমার নোটের দায়িত্বে কে আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বাস এই দুটো মনে রাখবে। আর একটা কথা মনে রাখবে, যে 1 টাকার নোট হয়, সেই 1 টাকার নোট কিন্তু আরবিআই তৈরি করে না, সেই 1 টাকার নোটটা কে করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বাস এটুকু কথাই মনে রাখবে। এখানে যেমন ক্রস চিহ্ন দেওয়া আছে মানে কি, 1 টাকা নোট তারা তৈরি করবে না, এখানে রাইট চিহ্ন দেওয়া আছে মানে কি, মানে তারা কয়েন তৈরি করবে। এক কথায় মনে রাখবে, এই নোট তৈরি করবে আরবিআই, আর কয়েন তৈরি করবে গভর্নমেন্ট। তো 1 টাকার যেটা আছে, 1 টাকার নোটটা আরবিআই করবে না, সেই 1 টাকার নোটটা কে তৈরি করবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বাস এটুকু মনে রাখবে। তারপর আমরা জানবো প্লেসেস হোয়ার কয়েন্স আর মাইন্ড, মানে তোমার কোথায় কোথায় কয়েন তৈরি করা হয়, ধর কোন কোন স্টেটে, একটা হচ্ছে স্টেট বললাম সরি, তোমার কোন কোন শহরে, একটা হচ্ছে মুম্বাই, একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে হায়দ্রাবাদ, একটা হচ্ছে নয়ডা। এই 4টা তোমার মনে রাখবে। আর নোটটা কোথায় কোথায় বানানো হয়, একটা হচ্ছে নাসিক, যেটা মহারাষ্ট্রে অবস্থিত, একটা হচ্ছে দেওয়াস, যেটা মধ্যপ্রদেশে, আর একটা হচ্ছে মাইসোর, যেটা কর্ণাটকাতে রয়েছে, আর একটা হচ্ছে শালবনি, যেটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। বাস এই কয়েকটা জিনিস মনে রাখবে, এখান থেকে কোশ্চিন 2-1টা পড়ে যায়। তো বাস আজকের ক্লাস এটুকু। আমি আবার বলছি, এই ক্লাস হওয়ার পর আমি আবার পোস্টে কিছু কোশ্চেন দেবো, সেই কোশ্চেনগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।